লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো যে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার আমরা একটা সিরিজ শুরু করেছি। আর এই সিরিজে এখন আমরা আছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 4th চ্যাপ্টার তাপের ঘটনাসমূহে। এই তাপের ঘটনাসমূহের আমরা কি করেছি, ইন্ডিভিজুয়াল ক্লাস করেছি, একটা রিভিশন ক্লাস করেছি, আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ। অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসছে, এমসিকিউ, এসএকিউ, 3 নম্বরের প্রশ্ন, যা প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্ন আমরা আজকের ক্লাসে সলভ করব। তাহলে তুমি বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটাকে ভালো করে ফলো করো, তাহলে তুমি বুঝতে পারবে যে মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে। ক্লিয়ার? তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব। দেখো, এই চ্যাপ্টার থেকে মেনলি কত নাম্বারের প্রশ্ন আসে এটা আগে তোমাকে জানতে হবে। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে সাধারণত 4 থেকে 5 নাম্বারের প্রশ্ন আসে। দেখো, তুমি এদিকে দেখতেই পাচ্ছ যে 4 থেকে 5 নাম্বারের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে, যার মধ্যে 1 থেকে 2টো প্রশ্ন হয় এমসিকিউ এবং এসএকিউ, আর একটা হয় 3 নাম্বারের প্রশ্ন। তার মানে একটা 3 নাম্বারের প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, আর একটা এমসিকিউ এবং এসএকিউ আসে। তার মানে টোটাল হচ্ছে 4 থেকে 5 নাম্বার প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে। ক্লিয়ার? দেখো, এবার এদিকে দেখো তুমি প্রশ্নগুলো দেখতে পাবে, আর এদিকে আমরা কি করব, আনসারগুলোকে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব কি দিয়ে, না এমসিকিউ প্রশ্ন দিয়ে। তাহলে অলরেডি দেখো এমসিকিউ প্রশ্নগুলো তোমার সামনে চলে এসেছে। দেখো প্রথম প্রশ্ন কি, আছে? প্রথম প্রশ্ন বলেছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক। আর একটা কথা, কোয়েশ্চেনগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করো, কারণ এগুলোই প্রিভিয়াস ইয়ারে এসছে আর এই ধরনের প্রশ্নই মাধ্যমিকে আসবে। তুমি যদি নিজে নিজে সলভ করতে পারো তাহলে দেখবে একটা কনফিডেন্স পাচ্ছ, দেখবে ভালো লাগবে চ্যাপ্টার পড়তে, সাবজেক্ট পড়তে এবং বুঝতে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটার কি হবে আনসার, যে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক। রূপা, হীরা, তামা, অ্যালুমিনিয়াম। তাহলে এই চারটের মধ্যে কার তাপ পরিবাহিতা সর্বাধিক? তাহলে এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 1, কার তাপ পরিবাহিতা সর্বাধিক? তাপ পরিবাহিতা সর্বাধিক মানে কার মধ্য দিয়ে খুব ভালো তাপ প্রবাহিত হয়। রূপো, এটা তোমার মনে হতে পারে, কিন্তু এটা আনসার না। আনসার হবে কি না, হীরা। কেন? কারণ হচ্ছে ধাতুদের মধ্যে যত ধাতু আছে সমস্ত ধাতুর মধ্যে রূপোর তাপ পরিবাহিতা হচ্ছে সর্বাধিক। কিন্তু তুমি যদি ওভারঅল দেখতে চাও ধাতু অধাতু সবকিছু মিলিয়ে, তাহলে হীরের তাপ পরিবাহিতা সব থেকে বেশি। অর্থাৎ কি না, এই হীরের মধ্য দিয়ে সব থেকে ভালো তাপ প্রবাহিত হয়, তার জন্য হীরের তাপ পরিবাহিতা অর্থাৎ কে, মনে পড়ছে তো, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক, এর মান হচ্ছে সর্বাধিক। ধাতুদের মধ্যে কার বেশি? রূপো। কিন্তু ধাতু অধাতু মিলিয়ে যদি বলো তাহলে কার সব থেকে বেশি তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে কিন্তু হবে হীরে। এটা কিন্তু মনে রাখবে, ধাতুদের মধ্যে সর্বাধিক রূপো, ধাতু অধাতু মিলিয়ে সবার মধ্যে সর্বাধিক কার? হীরে। হীরের তাপ পরিবাহিতা হচ্ছে সর্বাধিক। চলো তারপর নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? এটা আমি আর বলবো না। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিন বস্তুর কত রকমের তাপ প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক আছে, তাই তো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে কঠিনের 3 রকমের প্রসারণ গুণাঙ্ক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন, 3 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, পড়ো প্রশ্নটাকে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর একক কি? তাহলে আমরা দেখেছিলাম যত প্রসারণ গুণাঙ্ক আছে সমস্ত প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভর করে। আর এককটা কি হয়, যেহেতু এখানে অপশনে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আছে তার জন্য ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অথবা কেলভিন ইনভার্সও হতে পারে, ডিগ্রি ফারেনহাইট ইনভার্সও হতে পারে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তারপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? পরিবাহিতাঙ্ক মানে কি? কে, পড়েছিলাম তাপ পরিবাহিতাঙ্ক। কে, ওই কে এর মান কার ওপর নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ, কার ওপর নির্ভর করে? দেখো, কোনো একটা ধাতুর মধ্য দিয়ে প্রবাহিত তাপ, খুব ভালো করে এই জায়গাটা একটু বুঝবে, কোনো একটা ধাতুর মধ্য দিয়ে প্রবাহিত তাপ কিউ, এই কিউ নির্ভর করে কার ওপর? কিউ নির্ভর করে দৈর্ঘ্যের ওপর অর্থাৎ বেধের ওপর। 2 নাম্বার হচ্ছে প্রস্থচ্ছেদের ওপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর। আর 3 নাম্বার হচ্ছে উষ্ণতার পার্থক্যের ওপর।
উষ্ণতার পার্থক্যের উপর। এটার উপর কে নির্ভর করে? প্রবাহিত তাপ, অর্থাৎ কতটা তাপ প্রবাহিত হবে তার মানটা নির্ভর করে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উষ্ণতার উপর। কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ কে, এই কে এর মান, কে হচ্ছে একটা ধ্রুবক, তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক। এই তাপ পরিবাহিতাঙ্কের মান শুধুমাত্র উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ ধাতুটা যদি নির্দিষ্ট হয়, যেমন লোহার তাপ পরিবাহিতাঙ্ক নির্দিষ্ট, লোহা এবং তামা এদের তাপ পরিবাহিতাঙ্ক কিন্তু আলাদা, কারণ উপাদানটা আলাদা হয়ে যাচ্ছে, লোহার উপাদান আলাদা, তামার উপাদান আলাদা, তো উপাদান আলাদা হলে তাপ পরিবাহিতাঙ্ক আলাদা হবে। তার জন্য তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করছে কার উপর? শুধুমাত্র উপাদানের প্রকৃতির উপর, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তার মানে তাপ পরিবাহিতাঙ্ক কার উপর নির্ভর করে? উপাদানের প্রকৃতি। কিন্তু যদি বলে প্রবাহিত তাপ কার উপর নির্ভর করে, তাহলে প্রবাহিত তাপ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। কিন্তু আমাকে প্রশ্ন চাইছে তাপ পরিবাহিতাঙ্ক কেবলমাত্র উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। ক্লিয়ার? চলো তারপর, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 5 নাম্বার প্রশ্ন। তাহলে তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তরলের 2 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, নিশ্চয়ই মনে পড়ছে। কি কি? একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তার জন্য তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। চলো, কোনো অসুবিধা? এই গেল এমসিকিউ কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনগুলো কত সোজা। এই ধরনের প্রশ্নই কিন্তু মাধ্যমিকে আসে। তুমি যদি একটু সাবজেক্টটাকে বোঝো, চ্যাপ্টারটাকে বুঝে যাও, তাহলে এই প্রশ্নগুলো সলভ করতে তোমার প্রশ্নগুলো তোমার কাছে খুব একটা ডিফিকাল্ট মনে হবে না। সাবজেক্টটাকে ভালো করে পড়ো, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, তাহলে দেখবে আনসারগুলো কিন্তু এমনি হয়ে যাচ্ছে। তারপর 5 নাম্বারের প্রশ্ন হয়ে গেল। চলো, এরপর নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে এসএ কিউ, অর্থাৎ 1 নাম্বারেরই এসএ কিউ প্রশ্নগুলো সলভ করব। দেখো ওদিকে অলরেডি তোমার এসএ কিউ প্রশ্ন চলে এসেছে, তুমি প্রশ্নগুলোকে লেখো, দরকার হলে ভিডিও পজ করে প্রশ্নগুলোকে লিখে আনসারটাকে লেখো, যেন পরীক্ষার আগে একবার পুরোটা চোখ বোলানো যায়। ঠিক আছে? চলো, প্রথম 1 নাম্বার প্রশ্ন, সত্য মিথ্যা লিখতে হবে। কি বলেছে? তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। তাহলে তামা ইনভার এবং লোহা, এর মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম, সর্বনিম্ন। এটা কি সত্য? না, আমরা জেনেছিলাম যে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে কম। মনে পড়ছে, ইনভার হচ্ছে একটা সংকর ধাতু, যেই সংকর ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে কম। তার মানে নিশ্চয়ই তামা ইনভার এবং লোহার মধ্যে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম হওয়া উচিত, কিন্তু এখানে আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম। তার মানে অবশ্যই এটা ঠিক না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। তাহলে 1 নাম্বার হয়ে গেল মিথ্যা। চলো 2 নাম্বার প্রশ্ন, সত্য মিথ্যাই আছে। কি বলছে 2 নাম্বার প্রশ্ন? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়। বলো এটা কি হবে, তোমরা বলবে। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস, না কি বলেছে, 1 মিনিট দাঁড়াও। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই হয়। মনে পড়ছে, আমরা দেখেছিলাম যে আলফা এর মান সেলসিয়াস স্কেলে যা হয়, আলফা এর মান কেলভিন স্কেলে তাই হয়। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা যত গুণাঙ্কগুলো পেয়েছি, সমস্ত গুণাঙ্ক, শুধু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেন, সমস্ত গুণাঙ্কেরই সেলসিয়াস স্কেলে মান যা হয়, কেলভিন স্কেলে মান তাই হয়। কিন্তু সেলসিয়াস স্কেলে যা হয়, ফারেনহাইট স্কেলে তাই হয় না। মনে পড়ছে? কোনো অসুবিধা? তার মানে এখানে এটা কি হয়ে যাবে, সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যা হবে, কেলভিন স্কেলেও তাই হবে। তার মানে এটা হচ্ছে সত্য। চলো 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার প্রশ্ন আছে যে কোনো কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপের পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলি স্থান পরিবর্তিত হয়। বস্তুর উপাদান কণাগুলি স্থান পরিবর্তিত হয় মানে যখন কোনো একটা কঠিনের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হচ্ছে, তখন ওই কঠিন বস্তুর মধ্যে যে কণাগুলো আছে, ওই কণাগুলোর কি স্থান পরিবর্তন হয়? এটাকে তুমি আমাকে বলো। কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহন হয় কোন পদ্ধতিতে? আমরা দেখেছিলাম কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহন হয়, তাপ প্রবাহিত হয় পরিবহন পদ্ধতিতে।
এবার পরিবহন পদ্ধতির একটা বৈশিষ্ট্য ছিল কিরকম না, পরিবহন পদ্ধতি মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে এরকম একটা কঠিন বস্তু আছে, কঠিন বস্তুর যখন আমরা একদিকে তাপ দিই, তাপটা এই সাইড থেকে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়ে চলে যায়। তা তাপ যখন যায়, তাপ তো যাচ্ছে ঠিক আছে, কিন্তু এই কঠিন বস্তুর মধ্যে যে কণাগুলো আছে, এরকম অসংখ্য কণা আছে, এই কণাগুলোর কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না। অর্থাৎ প্রথম কণাটা কিছুটা তাপ গ্রহণ করলো, বাকিটা পরের জনকে দিল, পরের কণাটা কিছু তাপ গ্রহণ করলো, বাকি তাপটা পরের জনকে দিল, এইভাবে তাপটা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু কণাগুলো সে তার পজিশনে একই থাকে, অর্থাৎ সে তার অবস্থার পরিবর্তন করে না, তার পজিশন চেঞ্জ করে না, সে একই জায়গায় থাকে। সে শুধুমাত্র যতটা তাপ নিতে পারলো নিল, বাকিটা পরের জনকে দিয়ে দিল, আবার তাপ নিল, বাকিটা পরের জনকে দিয়ে দিল। তা কণাগুলোর স্থান পরিবর্তন হয় না, এটাই হচ্ছে পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্য। নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে পরিবহন, কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপের প্রবাহটা পরিবহন পদ্ধতিতে হয়, তাহলে অবশ্যই এখানে কণাগুলোর স্থান পরিবর্তন হয় না। কিন্তু এখানে বলেছে কি, প্রশ্নতে কি বলেছে, ভালো করে প্রশ্নটা দেখো। বলেছে কোনো কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলি স্থান পরিবর্তন হয়। তাহলে কি তার স্থান পরিবর্তন হয়? না, স্থান পরিবর্তন হয় না। যদি বলতো তরলের মধ্য দিয়ে, তাহলে এটা কিন্তু সত্য হতো। যেহেতু কঠিনের মধ্য দিয়ে, তার জন্য কিন্তু এখানে এটা হয়ে যাবে মিথ্যা। কেন মিথ্যা? কারণ কঠিন বস্তুর মধ্য দিয়ে তাপের প্রবাহ হয় পরিবহন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে যখন তাপ প্রবাহ হয় তখন কণাগুলো একই জায়গায় থাকে, তাপটা শুধুমাত্র পরের কণাকে ট্রান্সফার করে। তরলের মধ্যে হয় পরিচলন পদ্ধতিতে, পরিচলন পদ্ধতিতে যখন তাপের প্রবাহ হয় তখন কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। তার জন্য যদি এই প্রশ্নটাই কঠিন না দিয়ে তরল দিত, তাহলে কিন্তু এটা সত্য হতো। যেহেতু এটা কঠিন বস্তুর ক্ষেত্রে বলেছে, তার জন্য এটা কিন্তু মিথ্যা হবে, অর্থাৎ কণাগুলো স্থান পরিবর্তন হয় না। চলো তারপর নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। বলো এটা কি হবে? 4 নম্বরটা, কোন তরলের প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। নির্ভর করে কি? করে না। আমরা কি দেখেছিলাম যে প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। অর্থাৎ পাত্রের প্রসারণ যদি কম হয় তাহলে আপাত প্রসারণ বেশি হবে, আর যদি পাত্রের প্রসারণ কম হোক বা বেশি হোক, প্রকৃত প্রসারণের মানটা কিন্তু সবসময় একই থাকবে। তার জন্য প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। তাহলে এখানে কি হবে? এটা যে নির্ভর করে, তার মানে এটাও হবে কি না মিথ্যা। এটাও হবে মিথ্যা। কেন মিথ্যা? নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, কিন্তু এখানে আছে করে, তার জন্য এটা মিথ্যা। বেশ, তারপর হিরে, লোহা এবং রূপোর তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও। তার মানে হিরে 5 নাম্বার, লোহা এবং রূপো এদেরকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে, নিম্নক্রমে মানে বেশি থেকে কম আকারে সাজাতে হবে। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে হিরে এর তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, তারপর হিরের থেকে কম কার। এবার পড়ে আছে লোহা আর রূপো। আমরা জানি ধাতুদের মধ্যে রূপোর তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, তার মানে হিরের থেকে কম হচ্ছে রূপো, আর রূপার থেকে কম হচ্ছে কে? লোহা। তাহলে এই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমটা। সব থেকে বেশি হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কার? হিরে, তার থেকে কম রূপো, তার থেকে কম হচ্ছে লোহা। ক্লিয়ার? চলো তারপর নেক্সট প্রশ্ন করে ফেলো নিজে নিজে। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? বলতে হবে এগুলো আশা করি কিন্তু বলা উচিত নয়, মানে আমারই এগুলো বলা উচিত নয়, এগুলো তোমাদের নিজে নিজে করা উচিত, কারণ ক্লাসে আমরা এই প্রশ্নগুলোকেই বারবার সলভ করেছি। ক্লাস যদি ভালো করে ফলো করো তাহলে এখান থেকে একটা প্রশ্নও তোমার আটকাবে না। ঠিক আছে, চলো করে ফেলো। 6 নাম্বার কি বলেছে? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে, যে কোনো গুণাঙ্কের এককই হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অথবা কেলভিন ইনভার্স, অথবা ফারেনহাইট ইনভার্স। তুমি যে কোনো একটা লিখে দাও, এখানে তো কিছু বলে দেয়নি যে এসআই একক কি সিজিএস একক, বলেছে একক কি। তার মানে একক তুমি যে কোনো একটা লিখতে পারো, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স লিখতে পারো, তোমার ইচ্ছা হলে তুমি কেলভিন ইনভার্স লিখতে পারো, অথবা ফারেনহাইট ইনভার্স লিখতে পারো। তারপর তাপ প্রয়োগে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও। তাপ প্রয়োগ করলে তরলের যে প্রসারণ হয় তার একটা এক্সাম্পল তোমাকে দিতে হবে এখানে। তাপ প্রয়োগে তরলের প্রসারণের একটা এক্সাম্পল বলো, কি হতে পারে? সব থেকে কমন এক্সাম্পল থার্মোমিটার। থার্মোমিটারের মধ্যে যে পারদ আছে,
থার্মোমিটারে পারদের যে প্রসারণ হয়, সেই পারদের প্রসারণটাই হচ্ছে একটা তরলের প্রসারণের এক্সাম্পল। পারদের প্রসারণ, পারদ হচ্ছে একটা তরল ধাতু। তো পারদ সাধারণ অবস্থায় তরল আকারে থাকে, সাধারণ উষ্ণতায় তরল আকারে থাকে। তো যখন আমরা থার্মোমিটারটাকে আমাদের দেহের মধ্যে কি করি না, আমাদের দেহের উষ্ণতা মাপার জন্য ব্যবহার করি, আমার দেহ থেকে তাপ থার্মোমিটারে যায়, আর থার্মোমিটারের তাপটা নেওয়ার ফলেই পারদের আয়তন বৃদ্ধি হয়, তার জন্য পারদটা আস্তে 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 ওপরের দিকে উঠে যায়। তার মানে থার্মোমিটারে যে পারদের প্রসারণ, এটা হচ্ছে তরলের প্রসারণের একটা এক্সাম্পল। নেক্সট প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনো পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর তাপীয় রোধ, আচ্ছা, কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এই প্রশ্নটা একটু চেঞ্জ করে নাও, কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে, এটা একটু চেঞ্জ হবে। কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? তা প্রথম ওই যে কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওটা চেঞ্জ করে লেখো, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে। ঠিক আছে, পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? দেখো আমরা কি রেখেছিলাম, 8 নাম্বার প্রশ্ন, একটু ভালো করে শুনবে, যে এরকম যদি কোনো একটা আমি পরিবাহীকে কল্পনা করি, আমি এরকম কোনো একটা পরিবাহীকে কল্পনা করলাম, যেই পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এটা, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান হচ্ছে কত, a, আর বেধ মানে এই কতটা মোটা বা থিকনেস কতটা পরিবাহীটার, তাই এই মোটা কতটা সেটাকে আমরা বেধ বলি, বেধটা হচ্ছে d। যদি হয় এই পরিবাহীটার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয়, বেধ যদি d হয়, তার মানে এই পরিবাহীটার তাপীয় রোধ এর মান আমরা ক্যালকুলেট করেছিলাম বা এর মানটাকে আমরা প্রমাণ করেছিলাম। তাপীয় রোধ, এই পরিবাহীটার তাপীয় রোধ, যেটাকে আমরা RH দিয়ে লিখেছিলাম, এর মান কত হয়েছিল একটু বলো, কত হয়েছিল? তাপীয় রোধের রাশিমালা হয়েছিল কত, D/Ka, মনে পড়ছে, D/Ka, অর্থাৎ কোনো একটা পরিবাহীর বেধ বাই তার পরিবাহিতা ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে তাপীয় রোধ, যেটা আমরা সেই ওহমের সূত্রের সাথে ইকুয়েট করে এই ব্যাপারটা পেয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। তাহলে যদি এই পরিবাহীটার এই যে ধাতুটাকে আমরা কল্পনা করেছি তার তাপ পরিবাহিতা যদি K হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, বেধ যদি D হয়, তাহলে তাপীয় রোধ RH সমান কত, D/Ka, এটা আমরা প্রমাণ করেছিলাম। প্রশ্নে বলেছে যে বেধটা ধ্রুবক, তাহলে বেধ ধ্রুবক মানে D এর মান ধ্রুবক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক, তার মানে A এর মান ধ্রুবক। তার মানে যদি এ দুটো ধ্রুবক হয় তাহলে ভালো করে দেখো, তাপীয় রোধ এটা আছে ওপরে, RH এর মানটা আছে ওপরে, K এর মানটা আছে নিচে। তার মানে যদি কোনো একটা ইকুয়েশনে একটা ওপরে থাকে একটা নিচে থাকে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমরা এটাকে লিখতেই পারি এরকম ভাবে, অর্থাৎ তাপীয় রোধ মানে RH ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু K, মানে তাপীয় রোধের সাথে তাপ পরিবাহিতার সম্পর্ক হচ্ছে কেমন, ব্যস্ত সম্পর্ক। কেমন, ব্যস্ত সম্পর্ক। তাহলে তোমাকে এটাই লিখতে বলেছে, কি লিখতে বলেছে, যে কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি দেখতেই পাচ্ছ, RH ওপরে আছে, K নিচে আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, অতএব এদের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। আচ্ছা মানে কি ব্যস্তানুপাতিক, মানে তাপ পরিবাহিতা বাড়লে তাপীয় রোধ কমে যাবে, তাপ পরিবাহিতা কমলে তাপীয় রোধ বেড়ে যাবে, যেমন আমরা ঐকিক নিয়মে করে থাকি। বোঝা গেছে প্রশ্নটা? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, যে তাপীয় রোধের সাথে তাপ পরিবাহিতার সম্পর্ক কি। তা যখনই দুটো রাশির মধ্যে সম্পর্ক বলবে তখন আমরা সেই দুটো রাশি দিয়ে কোনো ইকুয়েশন জানি নাকি সেটাকে একটু ভাবার চেষ্টা করব। তাহলে দেখো আমরা তাপীয় রোধের সাথে তাপ পরিবাহিতার একটা সম্পর্ক জানি, RH সমান D/K, D আর এর ধ্রুবক আমাকে প্রশ্নে বলে দিয়েছে, তাহলে R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু K,
অর্থাৎ RH এর সাথে K এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কারণ একটা উপরে আছে, কারণ অন্যটা নিচে আছে। চলো নেক্সট প্রশ্ন 8 নাম্বার হয়ে গেল। 9 নাম্বার, লোহা, ইনভার এবং তামার মধ্যে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? তার মানে 9 নাম্বার প্রশ্নটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, লোহা, ইনভার আর তামা এই তিনটের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, দৈর্ঘ্য প্রসারণই বলেছে তো, কোথায়, হ্যাঁ, কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? তাহলে আমরা জানি যে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে কম, তাহলে আনসার হবে কি ইনভার। বোঝা যাচ্ছে? না বলা যাবে না, বোঝা অবশ্যই যাচ্ছে, কারণ প্রত্যেকটা কিন্তু আমরা ক্লাসে কিন্তু এগুলোকে আলোচনা করেছি, প্রত্যেকটা, এমন কোনো প্রশ্নই নেই যেটা আমরা ক্লাসে পাইনি। তারপর 10 নাম্বার, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তাহলে আমরা জানি যে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কোথায়? আপাত প্রকৃত প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। কেন? কারণ প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, তার জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো 10 নাম্বার হয়ে গেল। তারপর 11 নাম্বার প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? 11 নাম্বার প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। মনে পড়ছে? তাপ পরিবাহিতাঙ্কের একক কি পেয়েছিলাম? জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। যেখানে আমরা জুল পার সেকেন্ডকে বলেছিলাম ওয়াট, তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তারপর এই যে 12-13 নাম্বার প্রশ্নটা দেখো, 2024-এরই প্রশ্ন, লাস্ট 2024-এর প্রশ্ন। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 24 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে এসআই এককে এর মান কত হবে? খুব ভালো প্রশ্ন, যে এসআই এককে এর মানটা কত হবে। 12 নাম্বার প্রশ্ন। দেখো এসআই পদ্ধতিতে আমরা কি জানি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? কেলভিন ইনভার্স, জানি তো। আর আমরা এটাও জানি সেলসিয়াস স্কেলে এই গুণাঙ্কগুলোর মান যা হয় কেলভিন স্কেলেও তাই হয়, কারণ সেলসিয়াস স্কেলেও 100টা ঘর আছে, কেলভিন স্কেলেও 100টা ঘর আছে। আর আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান 1 কেলভিনের পরিবর্তন, তার জন্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে এই গুণাঙ্কগুলোর মান একই হবে। আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন ইনভার্স, তার জন্য সেলসিয়াস স্কেলে মান যা হবে এসআই পদ্ধতি মানে হচ্ছে কেলভিন স্কেলেও তাই হবে। তাহলে এসআই পদ্ধতিতে মানটা কত হবে? সেলসিয়াস ইনভার্স এখানে যে মানটা আছে সেটাই হবে 24 × 10⁻⁻6, 24 × 10⁻⁻6, এটাই হবে মানটা, শুধু এককটা চেঞ্জ হয়ে যাবে। এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেলভিন ইনভার্স। তার মানে যদি কোনো একটা অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হয়, তাহলে এসআই পদ্ধতিতে কত হবে? এত কেলভিন ইনভার্স, কারণ এসআই পদ্ধতিতে এই গুণাঙ্কগুলোর একক হচ্ছে কেলভিন ইনভার্স, আর সেলসিয়াস স্কেলে মান যা থাকে কেলভিন স্কেলেও মান তাই থাকে, তার জন্য মানটা একই হবে, শুধু এককটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে কত? কেলভিন ইনভার্স। বোঝা গেছে? চলো এই গেল 12 নাম্বার প্রশ্ন। তারপর 13 নাম্বার প্রশ্ন কি বলেছে? 13 নাম্বার প্রশ্ন বলছে গ্যাসের কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? তাহলে কোনো একটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা পি, যার মান আমরা পেয়েছিলাম 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেটা আমরা কোন সূত্র থেকে পেয়েছিলাম? বলো কোন সূত্র থেকে? চার্লসের সূত্র। মনে পড়ছে? চার্লসের সূত্র থেকে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাই, তার মানে হচ্ছে চার্লসের সূত্র। বোঝা গেছে? তাহলে গেল, এই গেল আমাদের এসএকিউ প্রশ্ন। দেখো প্রশ্নগুলো কিন্তু একটাও তুমি পারবে না এরকম না, তুমি যদি ভালো করে ক্লাসটাকে ফলো করো বা তুমি যদি সাবজেক্টটাকে চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়ো, তাহলে এখান থেকে প্রশ্ন আটকাবে না। চ্যাপ্টারটা খুবই সোজা চ্যাপ্টার। ঠিক আছে, চলো তাহলে আমাদের এমসিকিউ এসএকিউ ডান। এবার আমরা যাব 3 নাম্বারের প্রশ্নে। মুছে দিই এটা। আর তোমরা যেটা করবে প্রশ্নটাকে লিখে আনসারটাকে লিখবে, কারণ পরীক্ষার আগে যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ যেন তার আগে একবার হলেও প্রশ্নগুলো চোখ বোলানো যায়। ভিডিও থেকে তো চোখ বোলানো যাবে না, কারণ ভিডিওটা দেখতেই তোমার সময় চলে যাবে। তার জন্য যখন একবার তুমি রেডি করছো এই প্রশ্নটাকে, তখন আগে প্রশ্নটাকে লেখো, দিয়ে আনসারটাকে লেখো। এইভাবে একটা যেন খাতায় তোমার পুরো প্রশ্ন আনসার থাকে, কোয়েশ্চেন আনসার যেন তোমার খাতাতে থাকে। ঠিক আছে, চলো মুছে দিই এটা। নেক্সট এবার আমরা করবো 3 নাম্বারের প্রশ্ন।
চলো অলরেডি চলে এসছে 3 নম্বরের প্রশ্ন। কি আছে? 1 নম্বর প্রশ্ন, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতায় A1 স্কোয়ার মিটার, SQM মানে হচ্ছে স্কোয়ার মিটার বা যেটাকে আমরা বলি মিটার স্কোয়ার। ঠিক আছে, T2 কেলভিন উষ্ণতায় A2 স্কোয়ার মিটার। ওই কঠিন পদার্থটির ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। গাণিতিক রূপটি একক সহ লিখতে বলছে। তার মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে কোনো একটা কঠিন বস্তু আছে, এরকম কোনো একটা কঠিন বস্তু আছে যার ক্ষেত্রফল কত? যার ক্ষেত্রফল হচ্ছে A1 মিটার স্কোয়ার। স্কোয়ার মিটার মানে হচ্ছে মিটার স্কোয়ার, এককটা এখানে দিয়ে দিয়েছে A1 মিটার স্কোয়ার। কত উষ্ণতায়? ছোট হাতের দিয়েছে না বড় হাতের টি লিখেছে? T1, আচ্ছা বড় হাতে T1 কেলভিন উষ্ণতায়, T1 কেলভিন উষ্ণতায়। T1 কেলভিন উষ্ণতায় কোনো একটা কঠিন বস্তুর ক্ষেত্রফল A1 মিটার স্কোয়ার বা A1 বর্গ মিটার। আমি কি করেছি? এই কঠিন বস্তুটাকে তাপ দিয়েছি। কি করেছি? তাপ দিয়েছি। তাপ দিলে কি হবে? ক্ষেত্রফল বেড়ে যাবে, কঠিনের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এবং কঠিনের উষ্ণতাটাও মানে ওই বস্তুটার উষ্ণতাও বৃদ্ধি পাবে। তাহলে এই কঠিন বস্তুটার ক্ষেত্রফল আমরা এরকম ধরে নিচ্ছি বেড়ে গেছে। বেড়ে গিয়ে কত হয়েছে? A2 মিটার স্কোয়ার বা যেটাকে তোমাদের বইয়ে এরকম স্কোয়ার মিটার, SQM মানে হচ্ছে স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, একই কথা। A2 মিটার স্কোয়ার। আর উষ্ণতা বেড়ে গিয়ে হয়েছে কত? T2 কেলভিন। তাহলে ছবিটা হচ্ছে এইটা, যে কোনো একটা কঠিন বস্তু যার ক্ষেত্রফল হচ্ছে A1, উষ্ণতা হচ্ছে T1, তাপ দিয়েছি, তার ক্ষেত্রফল বেড়ে গিয়ে হয়েছে কত? A2, উষ্ণতা বেড়ে গিয়ে হয়েছে কত? T2। এখান থেকে যেটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটাকে লিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে গাণিতিক রূপটাকে আমরা কিভাবে লিখবো? দেখো আমরা কি একদম প্রথম থেকেই করছি, আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে গাণিতিক রূপটা এটা হবে, সেটা না করে আমরা বুঝছি যে কিভাবে করছি। আমরা সেটা ক্লাসেও আলোচনা করেছি, আবার এখনো করছি, ব্যাপারটা বুঝে নাও একবার। তাহলে আমি যদি বলি যে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? আগে ছিল A1, এখন হয়েছে A2, তাহলে বৃদ্ধি কত হয়েছে? A2 মাইনাস A1। অবশ্যই এককটা আমি এখন আর লিখছি না, ব্র্যাকেটে মিটার স্কোয়ার তুমি লিখতে পারো বা এককটাকে এখন অ্যাভয়েড করতে পারো, আমি এখন রূপটাকে লিখছি গাণিতিক রূপ। তাহলে আগে ক্ষেত্রফল ছিল A1, এখন হয়েছে A2, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? A2 মাইনাস A1। চলো উষ্ণতা বৃদ্ধি কত? উষ্ণতা বৃদ্ধি কত? আগে ছিল T1, এখন হচ্ছে T2, তার মানে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। 3 নাম্বার হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল কত? একটু আমরা লিখে নিই প্রাথমিক ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল কত? প্রাথমিক ক্ষেত্রফল মানে প্রথমে যা ক্ষেত্রফল ছিল, তাহলে প্রথমে কত ক্ষেত্রফল ছিল? প্রথমে ক্ষেত্রফল ছিল A1, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে A1। ঠিক আছে, চলো তাহলে প্রাথমিক ক্ষেত্রফল A1 লিখে দিয়েছি। এবার আমরা কি জানতাম মনে পড়ছে? কিছু জানতাম এর পিছনের ফিজিক্সটাকে আমরা জানতাম। এর পিছনের ফিজিক্সটা হচ্ছে এরকম যে এই যে ক্ষেত্রফল বৃদ্ধি এটা নির্ভর করে উষ্ণতা বৃদ্ধি এবং প্রাথমিক ক্ষেত্রফলের ওপর। যদি উষ্ণতা বৃদ্ধি বেশি করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে, যদি প্রাথমিক ক্ষেত্রফল বেশি হয় তাহলেও ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে। মনে পড়ছে কিরকম ব্যাপারটা? যে আমরা কি জানি, আমরা এখান থেকে দুটো ইকুয়েশন লিখেছিলাম যে এই যে ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ A2 মাইনাস A1 ইজ প্রপোর্শনাল টু A1, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। যদি প্রাথমিক ক্ষেত্রফল বেশি হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে। কিভাবে এটা বুঝেছিলাম? যে যদি একটা ছোট্ট বস্তু আছে, ধরো এরকম একটা ছোট্ট পাত আছে, এই ছোট্ট পাতের ক্ষেত্রফল বৃদ্ধি যা হবে, এরকম যদি একটা বড় পাত থাকে, বড় একটা ধরো লোহার পাত আছে, তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। ছোট পাতের ক্ষেত্রফল বৃদ্ধি কম হবে, বড় পাতের ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হবে। কেন? কারণ এর প্রাথমিক ক্ষেত্রফল কম, এর প্রাথমিক ক্ষেত্রফল বেশি। তার জন্য আমরা এটা লিখেছিলাম যে A2 মাইনাস A1 অর্থাৎ ক্ষেত্রফলের বৃদ্ধিটা প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কিভাবে না, এর সাথে এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। 2 নাম্বার ফিজিক্স হচ্ছে যে এই যে ক্ষেত্রফলের বৃদ্ধি অর্থাৎ A2 মাইনাস A1 এটা প্রপোর্শনাল টু হয় কত? উষ্ণতা বৃদ্ধির সাথে। তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি কত? T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। কেন? কারণ 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে ক্ষেত্রফল যতটা বাড়বে, তুমি 100 ডিগ্রি উষ্ণতা বাড়ালে ক্ষেত্রফল তার থেকে বেশি বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রফলের বৃদ্ধিটা উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধি যত বেশি হবে ক্ষেত্রফল বৃদ্ধি তত বেশি হবে।
তাহলে এই দুটো হচ্ছে এদের পিছনের ফিজিক্স। কি না, এই ক্ষেত্রফল বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, ক্ষেত্রফল বৃদ্ধি প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে আমরা এটা লিখে ফেললাম, আর কিছু নেই। বাকিটা তোমরা জানো, 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, 1 ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই। ভেদের নিয়ম আমরা অ্যাপ্লাই করব। যদি আমরা ভেদের নিয়ম অ্যাপ্লাই করি তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে একই আছে, তো লিখে দিলাম a2 মাইনাস a1, প্রপোর্শনাল টু সাইন আছে দিয়ে দিলাম, ডান দিকে আছে কি আলাদা ডিফারেন্ট রাশি, তাদেরকে গুণ করে দিলাম, তাহলে a1 ইন্টু t2 মাইনাস t1। ঠিক আছে, চলো তাহলে যদি আমরা এখান থেকে এই a2 মাইনাস a1 সমান লিখতে চাই, সমানুপাতি চিহ্ন তুলে সমান, তাহলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, যে ধ্রুবকটাকে আমরা বলি বিটা বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ইন্টু a1 ইন্টু t2 মাইনাস t1। এই বিটাটাই হচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই বিটা সমান কত, আমাকে বলেছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা লেখো, কারণ আমাকে বিটা সমান লিখতে হবে। তাহলে আমি যদি বলি বিটা ইকুয়াল টু কত এই ইকুয়েশনটা থেকে, তাহলে বিটা ইকুয়াল টু কত হচ্ছে, এই রাশিটা গুণ আছে এই রাশিটা গুণ আছে, এপারে এলে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু t2 মাইনাস t1। তাহলে এইটাই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ, যেটা তোমাকে লিখতে বলেছে। 1 মিনিট দাঁড়াও, দেখা যাচ্ছে নাকি না আমি দেখে নিই। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো বোঝা গেছে। তার মানে এটাই হচ্ছে গাণিতিক রূপ, যে বিটা ইকুয়াল টু a2 মাইনাস a1 বাই a1 ইন্টু t2 মাইনাস t1, এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে। তাহলে গাণিতিক রূপ পেয়ে গেলাম। কি বলেছে, গাণিতিক রূপ একক সহ লেখো। কি করতে হবে, একক সহ লিখতে হবে। তাহলে চলো আমি একটু ওপরটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। তাহলে আমাকে একক সহ লিখতে হবে। একক সহ কিভাবে লিখবো, আমি তো পেয়ে গেছি ইকুয়েশন, ইকুয়েশন জানলে একক বার করা তো কোনো ব্যাপারই না। তার মানে a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু t2 মাইনাস t1, আমাকে এর একক লিখতে হবে। তাহলে এর একক কি হয়ে যাবে, তাকাবে এদিকে, বিটার একক সমান কি হবে a2 মাইনাস a1 এর একক বাই a1 এর একক ইন্টু t2 মাইনাস t1 এর একক। এই a2 মাইনাস a1টা কি ছিল, একটু আগেই দেখলাম a2 মাইনাস a1 ছিল ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি মানে ক্ষেত্রফলের একক বসবে, আর তোমাকে দেখো এই অঙ্কে বলেই দিয়েছি যে ক্ষেত্রফলটা স্কোয়ার মিটারে মাপা হচ্ছে, তার মানে মিটার স্কোয়ার বসবে। তাহলে ক্ষেত্রফলের একক হয়ে গেল মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই এটা কি প্রাথমিক ক্ষেত্রফল, তাহলে প্রাথমিক ক্ষেত্রফলের একক মানে কি ক্ষেত্রফলের একক, নিচে আবার মিটার স্কোয়ার, ইন্টু t2 মাইনাস t1 মানে উষ্ণতার একক। তাহলে উষ্ণতার একক এখানে কিসে মাপা হয়েছে, দেখো বলেছে প্রাথমিক উষ্ণতা T1 কেলভিন, এখানে কিন্তু সেলসিয়াস বলেনি, কেলভিন বলেছে, তার মানে এখানে উষ্ণতাকে কেলভিনে মাপা হয়েছে, প্রশ্নানুযায়ী উষ্ণতাকে কেলভিনে মাপা হয়েছে, তাহলে আমাকে অবশ্যই কেলভিনে মাপতে হবে। মিটার স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে হয়ে গেল কি 1 বাই কেলভিন, বা যেটাকে আমরা লিখতে পারি কেলভিন ইনভার্স। তাহলে এই হচ্ছে পুরো প্রশ্ন। তাহলে আমাদের কি করতে হলো, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ লিখলাম আর তার একক লিখে দিলাম, এককটা কি কেলভিন ইনভার্স। বোঝা গেছে, চলো এই গেল আমাদের প্রথম প্রশ্ন, লিখে ফেলো তাড়াতাড়ি, মুছে দিই প্রশ্নটা। নেক্সট 2 নাম্বার প্রশ্নটা কি বলেছে, পড়ো প্রশ্নটাকে আগে, নিজে নিজে সলভ করার চেষ্টা করো, যে আমি প্রশ্নটা নিজে সলভ করব, আনসার দেখে নিলে হবে না, আনসারটা তুমি পরে দেখবে, আগে নিজে নিজে সলভ করার চেষ্টা করো পুরো প্রশ্নটাকে, দিয়ে দেখো কোন জায়গাটা আটকাচ্ছে, যে জায়গাটা ল্যাক থাকছে সেটা নিজে নিজে আবার পড়ো, দিয়ে বুঝে আবার করার চেষ্টা করো, ঠিক আছে। তখনও যদি না হয় তখন তুমি সলিউশন দেখো। কি বলেছে, কঠিনের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোনো একটা কঠিন বস্তুর মধ্য দিয়ে যখন তাপ প্রবাহিত হয়, 2 নাম্বার প্রশ্ন, একটু আগে এটা আমরা যদিও আলোচনা করলাম, এই প্রশ্নটাই আমি বললাম, এরকম একটা কঠিন বস্তু আছে, এই কঠিন বস্তুটার আমরা ধরে নিচ্ছি মধ্য দিয়ে কি হচ্ছে না, এরকম ভাবে এই দিক থেকে এদিকে তাপ প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। তাহলে এই কিউ পরিমাণ তাপ প্রবাহিত যেটা হচ্ছে সেটা কোন 3টে বিষয়ের উপর নির্ভর করে। দেখবে আমরা ওখানে যখন আমরা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে বা তার ইকুয়েশনটাকে যখন আমরা ডিরাইভ করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই যে প্রবাহিত তাপ সেটা 4টে বিষয়ের উপর নির্ভর করে। কি কি, এক হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মনে পড়ছে, এক হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 2 হচ্ছে এই পরিবাহীটার
কতটা মোটা, অর্থাৎ বেধের ওপর। কার ওপর? বেধের ওপর। 3 নাম্বার হচ্ছে এই তলটা আর এই তলটা, এই পৃষ্ঠ আর তার বিপরীত পৃষ্ঠ, এই দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের ওপর। উষ্ণতার পার্থক্য থাকলে তবেই তো তাপ যাবে। তাপ সবসময় বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে যায়। তার মানে যদি উষ্ণতার পার্থক্য থাকে তবেই তো তাপ প্রবাহিত হবে। তাহলে উষ্ণতা পার্থক্যের ওপর নির্ভর করেছিল। আর একটা কি? সময়ের ওপর। তার মানে এই যে প্রবাহিত তাপ, সেটা 4টে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 2 হচ্ছে পরিবাহীটার বেধ কত, 3 নাম্বার হচ্ছে পরিবাহীর দুই বিপরীত যে পৃষ্ঠ আছে, এই দুই বিপরীত পৃষ্ঠ, এই পৃষ্ঠটা আর এই পৃষ্ঠটা, এই দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে। আর 4 নাম্বার হচ্ছে সময়ের উপর নির্ভর করে। তাহলে কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? 1 নাম্বার তুমি লিখতে পারো বেধের ওপর, 2 নাম্বার লিখতে পারো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে উষ্ণতার দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। এটা একটু ভালো করে লিখবে, ঠিক আছে? উষ্ণতার পার্থক্য লিখে দিও না, লিখবে দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের ওপর। আর আরো একটা আমরা লিখে দিই দরকার হলে, 4 নাম্বার সময়ের ওপর। অর্থাৎ তাপ কতক্ষণ ধরে প্রবাহিত হচ্ছে সেই সময়টার উপরও কিন্তু তাপের পরিমাণটা নির্ভর করে। ক্লিয়ার? তাহলে এরকম এই 4টে বিষয়ের ওপর কি হয় না, প্রবাহিত তাপটা নির্ভর করে, কতটা তাপ প্রবাহিত হবে সেটা নির্ভর করে। ভুলেও কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক এই 4টে বিষয়ের উপর নির্ভর করে না। আবার বলছি, খুব ভালো করে শুনবে, এইগুলোই কনসেপ্ট, এগুলোই তোমাকে বুঝতে হবে। প্রবাহিত তাপ নির্ভর করছে এই 4টের ওপর, কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ কে, এই কে এর মানটা কিন্তু নির্দিষ্ট, যেটা নির্ভর করে কেবলমাত্র উপাদানের প্রকৃতির ওপর, অর্থাৎ ধাতুটা কি দ্বারা তৈরি তার উপর নির্ভর করে। এগুলোর ওপর কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না, প্রবাহিত তাপ নির্ভর করে এই রাশিগুলোর ওপর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে, নির্ভর করে লেখো। বাস এটুকুই প্রশ্ন। তাহলে 2 নাম্বার প্রশ্ন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। চলো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা দেখো, খুব সোজা প্রশ্ন। কি বলেছে? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যখন আমরা গ্যাসের আয়তনের প্রসারণ করছিলাম তখন কোন কোন রাশিটা স্থির ছিল? প্রথমত, তাপ দিলে গ্যাসের আয়তনও বাড়ে, চাপও বৃদ্ধি পায়। তাহলে যখন আয়তন বৃদ্ধির কথা বলবো তখন চাপটা ধ্রুবক থাকতে হবে। তাহলে প্রথমত চাপ ধ্রুবক থাকে এবং গ্যাসের ভর নির্দিষ্ট থাকে। চাপ ও গ্যাসের ভর। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কোন দুটো রাশি নির্দিষ্ট থাকে, ধ্রুবক থাকে? গ্যাসটার চাপ আর একটা হচ্ছে গ্যাসের ভর। দেখবে শুরুটাই করেছিলাম এরকম, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, স্থির চাপে নির্দিষ্ট ভরের, তাহলে চাপ স্থির, ভর স্থির। তাহলে এই দুটো রাশি হচ্ছে ধ্রুবক। কোথায় না? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায়। চলো তারপর, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। তাহলে একটি অধাতুর নাম যেটা তাপের সুপরিবাহী কি হবে? এমন একটা অধাতু যার মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারবে। কি হবে? হবে এটা, আমরা একটু আগেই দেখছিলাম যে হীরের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক সর্বাধিক। তাহলে হীরে কি কোনো ধাতু? হীরে তো কোনো ধাতু নয়। তার মানে হীরে হচ্ছে একটা অধাতু যার তাপ, যেটা তাপের সুপরিবাহী, তার তাপ পরিবাহিতা সর্বাধিক। মানে কি? তার মধ্যে দিয়ে খুব ভালো তাপ প্রবাহিত হয়, তার জন্য হীরে হবে আনসার। ঠিক আছে, চলো আর একটা প্রশ্ন মনে রাখতে পারো, যে এরকম একটা প্রশ্ন দিতে পারে যে এমন একটি পদার্থের নাম লেখো যেটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী নয়, তার মানে হীরেই হবে সেক্ষেত্রে আনসার। হীরে তাপের সুপরিবাহী, হীরের মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হয় কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না। ঠিক আছে, এটা পাশে লিখে নিতে পারো। চলো তারপর 3 নাম্বার হয়ে গেল, চলো এটা মুছে দিই। আচ্ছা 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন লেখার কিছু নেই, অলরেডি দেখো আনসার লেখা আছে, ওর সাথেই আনসার লেখা আছে। কি বলেছে? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝায়? তা অলরেডি আমরা একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা যে কোনো পদার্থেরই কোনো একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দিয়ে দিল, দিয়ে বলছে যে এটা বলতে কি বোঝায়। তাহলে এটা বলতে কি বোঝায়? কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে কি হবে? কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে
প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যেটা বলে দিয়েছে সেটা কত সেন্টিমিটার, নিশ্চয়ই মনে পড়ছে এটা। তারপর বলেছে কি এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন, খুব ভালো করে। এই যে আমরা পেলাম যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 17 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটাকে যদি আমরা কেলভিন স্কেলে লিখি তাহলে মানটা কত হবে? 17 × 10⁻6 ডিগ্রি 10⁻6 কেলভিন ইনভার্সই হবে, মানটা একই হবে। তাহলে কেন মানটা একই হয় এইটা তোমাকে জিজ্ঞাসা করছে। সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে এই গুণাঙ্কগুলোর মান একই হয় কেন? কারণ আমরা অলরেডি জানি যে সেলসিয়াস থার্মোমিটারে দেখবো অনেকগুলো ঘর থাকে, এরকম অসংখ্য ঘর থাকে, ছোট 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 ঘর কাটা থাকে, যেমনটা দেখবো আমাদের স্কেলে আছে। আমরা যে স্কেল দিয়ে দাগ টানি সেই স্কেলে যেমন ঘর কাটা আছে, থার্মোমিটারেও কিন্তু সেরকম একটা স্কেল আছে, অর্থাৎ সেখানেও অসংখ্য ঘর আছে। তাই সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে সমান সংখ্যক ঘর আছে, মানে সেলসিয়াস স্কেলেও মোট ঘর সংখ্যা হচ্ছে 100, কেলভিন স্কেলেও মোট ঘর সংখ্যা হচ্ছে 100। তার জন্য 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন আর 1 কেলভিনের পরিবর্তনের মানটা সমান হয়, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া এবং 1 কেলভিন বৃদ্ধি পাওয়া দুটো একই বোঝায়, কারণ কি ঘর সংখ্যা সমান সমান। তার জন্য আমরা বলতে পারি যে এর মান সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই হয়। দেখো সেটাই লেখা আছে। আমরা জানি সেলসিয়াস এবং কেলভিন উভয় থার্মোমিটারে 100টি করে ঘর থাকে, বেশ। তাই সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান কেলভিন স্কেলে 1 কেলভিনের পরিবর্তন। তাহলে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রির বৃদ্ধি মানে কেলভিন স্কেলেও 1 ডিগ্রির বৃদ্ধি, আর তাই এই মান কেলভিন স্কেলেও একই থাকে। তার জন্য আমরা বলতেই পারি সেলসিয়াস স্কেলে যা মান হবে কেলভিন স্কেলেও একই হবে। কারণটা কি? দুটো স্কেলে সমান সংখ্যক ঘর সংখ্যা আছে। ঠিক আছে, চলো তারপর তাপ পরিবাহিতা কাকে বলে? তাপ পরিবাহিতা মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতাঙ্ক দুটো একই কথা, ডিফারেন্ট নাম। ঠিক আছে, একই রাশির দুটো আলাদা আলাদা নাম। তাপ পরিবাহিতা কাকে বলে? আমরা জানি একক বেদ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তুর 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে আমরা অলরেডি জানি। এর এসআই একক কি? তাহলে এর এসআই এককটা আমি কোশ্চেনের মধ্যে লিখে নিই, তুমি লিখে নিতে পারো, বা তুমি অলরেডি জানো 5 নাম্বার প্রশ্নে কি তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ কে, এই কে এর একক কি, এসআই একক কি? কি হবে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। মনে পড়ছে? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এই গেল তোমার 5 নাম্বার প্রশ্ন। তারপর 6 নাম্বার প্রশ্ন, এগুলো বলতে হবে না, তোমরা অলরেডি জানো এগুলো। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? বিটা, আলফা, বিটা, গামা পেয়েছিলাম, তো ওই বিটা কাকে বলছে? কি কোনো কঠিন বস্তুর প্রতি একক 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকেই আমরা বলছি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তারপর কি এর এসআই একক লেখো, ডিফাইন করে দিয়েছে কিন্তু 6 নম্বর প্রশ্নটা, এককটা লেখা নেই, দেখো ওদিকে। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের কাকে বলে তার আনসারটা লেখা আছে, কিন্তু এককটা লেখা নেই, একক কি হবে? আচ্ছা, আর একটা কথা, বিটা এর কিন্তু তোমাকে বলে দিয়েছে এসআই একক লিখতে। বিটা এর একক লিখতে হবে কি? বিটা এর এসআই একক। তাহলে বিটা এর এসআই একক কি হবে? কি হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, না ডিগ্রি ফারেনহাইট ইনভার্স? কোনটা? কেলভিন ইনভার্স। কারণ উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন, তার জন্য হচ্ছে কেলভিন ইনভার্স। এখানে যেন ভুলেও ডিগ্রি সেলসিয়াস ইনভার্স লিখে দিও না, তাহলে কিন্তু 0। তারপর 7 নাম্বার প্রশ্ন, দেখো কি আছে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাহলে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কোন রাশিটা বলছে বুঝতে পারছো তো? গামা পি। কোন একটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা পি, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, বা যেটাকে আমরা শর্টে লিখেছিলাম আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক কাকে বলে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে স্থির চাপে ওই গ্যাসটির আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আর এর মান কত বলো? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত আমরা প্রমাণ করেছিলাম চার্লসের সূত্র থেকে। কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। মনে পড়ছে? গামা পি অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। চলো তারপর তাপের নেক্সট প্রশ্ন দেখো চলে এসছে ওদিকে। তাপের পরিবহন ও তড়িতের পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো।
তাহলে আমাকে বলছে তাপের পরিবহন এবং তড়িতের পরিবহন এই দুইয়ের মধ্যে সাদৃশ্য লিখতে, এই দুইয়ের মধ্যে সাদৃশ্য লিখতে। তাহলে এটাকে আমরা একটু বুঝে নিই প্রশ্নটা, আনসার তো লেখাই আছে, তাহলে আনসারটার সাথে আমরা একটু এদিকে বুঝে নিই ব্যাপারটা কেমন। ঠিক আছে, চলো তার জন্য কত নাম্বার প্রশ্ন? প্রশ্ন নাম্বার হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। এরকম যদি আমরা একটা ধাতুকে কল্পনা করি, ধাতুটা স্ট্রাকচার ধরো এরকম টাইপের, তাহলে এই ধাতুর মধ্য দিয়ে এই ধাতুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয়, বেধ যদি b হয়, আর এই দুই পৃষ্ঠ বিপরীত পৃষ্ঠের উষ্ণতা একটা যদি θ1 হয় আর একটা যদি θ2 হয়, তার মানে আর যদি এখান থেকে এই উষ্ণ পৃষ্ঠ থেকে নিম্ন উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে কিউ পরিমাণ তাপ t সময় ধরে প্রবাহিত হয়, কত সময় ধরে? t সময় ধরে প্রবাহিত হয়, তাই তো? তাহলে আমরা লিখতেই পারি, দেখবে আমরা লিখেছিলাম যে কিউ বাই টি ইজ ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি। মনে পড়ছে? কিউ বাই টি অর্থাৎ প্রবাহিত তাপ, এই কিউ বাই টি কে অনেক সময় বলা হচ্ছে হিট কারেন্ট। কি বলা হয়? এটাকে হিট কারেন্ট বলে। ঠিক আছে, তো এই কিউ বাই টি প্রবাহিত তাপ এর হার এটা সমানই হয় কত? কে এ θ1 মাইনাস θ2 বাই ডি। এখানে টি ছিল, টিটাকে আমি এপাশে নিয়ে লিখেছি। তার মানে যদি কোনো একটা এরকম ধাতুকে কল্পনা করলাম তাপের সুপরিবাহী পদার্থ, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, বেধ ডি, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য θ1 মাইনাস θ2, কিউ পরিমাণ তাপ টি সময় প্রবাহিত হয়, তাহলে কিউ বাই টি সমান কে এ θ1 মাইনাস θ2 বাই ডি লিখতে পারি। চলো এবার যদি আমরা একই রকম এরকম একটা তার কল্পনা করি, এরকম একটা ধরো আমি তার কল্পনা করেছি, এই তারটার এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি এল, আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে আমরা বলছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে তারটাকে লম্বালম্বি কেটে দেবো, দিয়ে যে ক্ষেত্রফল পাবো, তারটা তুমি এই যে অংশটা সেটা কিরকম হবে? একটা বৃত্তাকার হবে, তা এই বৃত্তের যে ক্ষেত্রফল হবে তাকে আমরা বলবো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, আচ্ছা এই তারটার রোধ যদি আর হয়, ধরো এই তারটার মধ্য দিয়ে যদি আর হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। যখন আমরা তড়িৎ চ্যাপ্টারটা পড়বো তখন দেখবে আমরা এটাকে প্রমাণ করব, আর ইকুয়াল টু রো এল বাই এ, অর্থাৎ কোনো একটা পরিবাহীর রোধ তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? না আর সমান রো এল বাই এ, আর এখানে রোটা কি বলা হচ্ছে কি না? রোধাঙ্ক। কি বলা হয়? রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে কোনো একটা তারের দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, রোধ যদি আর হয়, তাহলে আর সমান হয় রো এল বাই এ। বেশ, এবার আমরা এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করছি। এইরকমই এই তারটাকে আমরা নিয়েছি, এই তারটাকে কি করেছি? আমরা নিয়েছি, এই দুই তারের মধ্য দিয়ে আমরা ধরে নিচ্ছি কি হচ্ছে না, আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্ট সবসময় যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, তার মানে অবশ্যই এই প্রান্তের বিভব V1, এই প্রান্তের বিভব যদি V2 হয়, তাহলে বিভবের পার্থক্য কত? V1 মাইনাস V2। বিভবের পার্থক্যের জন্যই কারেন্ট প্রবাহিত হয়। আর ওহমের সূত্র থেকে আমরা লিখতেই পারি যে এই যে V1 মাইনাস V2 অর্থাৎ বিভবের পার্থক্য সমানই হচ্ছে প্রবাহিত কারেন্ট ইন্টু রোধ। প্রবাহিত কারেন্ট ইন্টু রোধ লিখতে পারি এটা আমরা। এই তারটার রোধের মান আমি আগে বার করে নিলাম, তার দেখে নিলাম রোধের সাথে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সম্পর্ক, তাহলে কি পেলাম? আর ইকুয়াল টু রো এল বাই এ। বাস, এটা হয়ে গেল। এবার এই তারটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা আমি ভাবলাম, তাহলে কারেন্ট যখন প্রবাহিত হচ্ছে মানে বিভবের পার্থক্য আছে, তার মানে নিশ্চয়ই এর বিভব, এই প্রান্তটার বিভব, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের বিভব যদি V1 হয়, এই পয়েন্টের বিভব নিশ্চয়ই ডিফারেন্ট হবে, তাহলে আমি ধরে নিলাম V2। তাহলে বিভবের পার্থক্য কত? বিভবের পার্থক্য হচ্ছে V1 মাইনাস V2। আর ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি? V ইকুয়াল টু IR, অর্থাৎ বিভব পার্থক্য সমান প্রবাহিত কারেন্ট ইন্টু রোধ, তাহলে বিভবের পার্থক্য সমান I ইন্টু আর। লিখতে পারি এটা আমরা। চলো যদি লিখতে পারি তাহলে এখান থেকে দেখো আমরা I সমান কত লিখতে পাচ্ছি? I ইজ ইকুয়াল টু V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R লিখতে পারি। আচ্ছা, I মানে কি? I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট যেটাকে আমরা বলি। তাহলে এই কারেন্টটাকে যদি আমরা আধানের রেসপেক্টে চেঞ্জ করে দিই তাহলে কি লিখতে পারি? প্রবাহিত প্রবাহ মাত্রা কাকে বলে? একক সময়ে যে আধান প্রবাহিত হয়, অর্থাৎ কিউ বাই টি সমান আই,
অর্থাৎ এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে মানে কি এদিক থেকে এদিকে অসংখ্য আধান প্রবাহিত হচ্ছে। তা আমি ধরে নিচ্ছি টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা সমান কত? আধান বাই সময়। একক সময়ে যে আধান প্রবাহিত হয় তাকে কারেন্ট বলছে। তার মানে আয়ের জায়গায় আমি কিউ বাই টি লিখতে পারি, প্রবাহিত আধান বাই সময়। এখানে কিউটা কিন্তু আধান, সমানই আমরা লিখতে পারি, তাকাবে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই, আমি আর এর জায়গায় এই মানটা পুট করে দিচ্ছি, এই মানটা। তাহলে কত পাচ্ছি? রো এল বাই এ, রো এল বাই এ পুট করতে পারি। যদি এটা হয় তাহলে কিউ বাই টি ইকুয়াল টু কত হবে? এটা উপরে চলে যাবে। তার মানে দেখো আমি যেটা পাচ্ছি 1 বাই রো থেকে যাচ্ছে একটা, এখানে এ থাকছে একটা, এখানে v1 মাইনাস v2 থাকছে একটা, আর নিচের দিকে কি থাকছে? নিচের দিকে থাকছে এল। এই একটা ইকুয়েশন কিন্তু আমি পাচ্ছি, এই একটা ইকুয়েশন কিন্তু আমি পাচ্ছি তো? ভালো করে দেখাবে, ভালো করে দেখবে জায়গাটাকে। দেখো কিউ বাই টি মানে কি? আধান প্রবাহের হার। তাহলে এই আধান প্রবাহের হারটা ভালো করে দেখো, এই যে আধান প্রবাহের হার যাকে আমরা কারেন্ট বলছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কারেন্ট। সিমিলারলি এই যে এদিকে কিউ বাই টি পেয়েছি, এখানেও কিন্তু কিউ বাই টি পেয়েছি, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কিউটা হচ্ছে তাপ, এখানে কিউটা হচ্ছে আধান। তাহলে আধান প্রবাহের হারকে আমরা কারেন্ট বলি, আর তাপ প্রবাহের হারকে আমরা বলি হিট কারেন্ট। অ্যাকচুয়ালি এর একটা নাম আছে যাকে বলা হচ্ছে হিট কারেন্ট। ঠিক আছে, এই হিট কারেন্টটা ভালো করে দেখবে। হিট কারেন্ট এর ওপরে দেখো এ আছে, এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই হিট কারেন্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এই যে হিট কারেন্টটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। ঠিক সিমিলারলি এই যে কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ, এটাও কিন্তু দেখো ওপরে এ আছে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। তার মানে তাপের প্রবাহ এবং তড়িতের প্রবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সমানুপাতিক। দেখো 2 নাম্বার পয়েন্টে ওটাই লেখা আছে। কি লেখা আছে ভালো করে দেখো, লেখা আছে যে প্রবাহিত তাপ এবং প্রবাহিত তড়িতের পরিবহন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। কেন? কারণ এ রাশিটা ওপরে আছে, যেহেতু এ রাশিটা ওপরে আছে তার মানে আমরা বলতেই পারি এটা হচ্ছে তড়িৎ প্রবাহের কনসেপ্ট। তড়িৎ প্রবাহটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, আবার তাপের প্রবাহটাও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এটা একটা সাদৃশ্য। 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বারটা হয়ে গেল, প্রথমটার দিকে তাকাও। প্রবাহিত তাপ এবং প্রবাহিত তড়িতের পরিবহন পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। দেখো এটা হচ্ছে কি? হিট কারেন্ট, আর নিচে এটা হচ্ছে বেদ। বেদ মানে কি? বেদ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই পরিবাহীটার দৈর্ঘ্য। তাহলে দেখো এই যে হিট কারেন্ট অর্থাৎ তাপের প্রবাহ উপরে আছে, আর এখানে দেখো বেদটা কোথায় আছে? নিচে আছে। তার মানে দৈর্ঘ্যের সাথে হিট কারেন্টের সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক। তার মানে তড়িৎ প্রবাহে তাপ প্রবাহের ক্ষেত্রে তাপ প্রবাহ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। সিমিলারলি এদিকে তাকাও, তড়িৎ প্রবাহও কিন্তু দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এই যে দৈর্ঘ্য নিচে আছে, বুঝতে পারলে প্রথম পয়েন্টটা? এরপর 3 নাম্বার পয়েন্টটা, তাপের পরিবহন যেমন পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। তাকাবে এদিকে, এই যে তাপের পরিবহন, এটা দেখো এই যে θ1 মাইনাস θ2 ওপর নির্ভর করছে। তার মানে θ1 মাইনাস θ2 যেহেতু ওপরে আছে তার জন্য আমরা বলতে পারি θ1 মাইনাস θ2টা কি? উষ্ণতার পার্থক্য। তাহলে এই তাপের পরিবহন যেমন উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক, ঠিক তেমনই এদিকে তাকাও তড়িতের প্রবাহটা v1 মাইনাস v2টা কি? বিভবের পার্থক্য। তাহলে বিভবের পার্থক্যের সমানুপাতিক বলতেই পারি। তাহলে এই তিনটেই হচ্ছে সাদৃশ্য। কি? তাপ প্রবাহ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, সিমিলারলি তড়িৎ প্রবাহ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। তাপ প্রবাহ পরিবাহীটার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, সিমিলারলি তড়িৎ প্রবাহ পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাপ প্রবাহ উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক, সিমিলারলি তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে দেখো এই গেল সাদৃশ্য। ঠিক আছে, তাপ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের কিছু সাদৃশ্য। ঠিক আছে, বোঝা গেছে কিভাবে পেলাম? এই ইকুয়েশনগুলো থেকে আমরা এগুলোকে লিখতে পারি। ব্যাপারটা একবার বুঝে নাও, তাহলে মুখস্থটা তোমাকে কম করতে হবে। ঠিক আছে, বেশ। তারপর মুছে দিই এটা। তারপর 9 নাম্বার প্রশ্ন। কি হবে 9 নাম্বার প্রশ্নটা? করে ফেলো নিজে নিজে, সোজা প্রশ্ন।
কি বলেছে 9 নাম্বার প্রশ্নটা, কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা লিখতে হবে, আর অলরেডি লেখা আছে, তোমাদের বইতে লেখা আছে, তুমি জানো এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। যে কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তনের বৃদ্ধি হয় তাকে আমরা কি বলছি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। বেশ, তারপর কি, এর গাণিতিক রূপটি লেখো। তার মানে আমাকে এর গাণিতিক রূপটা লিখতে হবে। কি করতে হবে, গাণিতিক রূপটা লিখতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব, তুমি এক তো ডিরাইভ করতে পারো গাণিতিক রূপটাকে, যেভাবে আমরা করে এসেছি প্রথম মানে ক্লাসে যেভাবে করেছি, আর তুমি জাস্ট রূপটাকে লিখতে পারো। কারণ 3 নাম্বার প্রশ্নে অলরেডি একটা তোমার সংজ্ঞা আছে, তার সাথে যেহেতু এই প্রশ্নটা আসছে পুরোটা ডিরাইভ করার দরকার নেই, তুমি একদম লাস্ট লাইনটাকে লিখবে। ঠিক আছে, চলো তাহলে লাস্ট লাইনটা লিখতে গেলে আমরা কি জানি, যে যদি বা ধরে নিতে হবে প্রথমে কিছু একটা, ধরি T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা T1 ডিগ্রি উষ্ণতায় বা T1 উষ্ণতায় লেখো। সেই উষ্ণতাটাকে তুমি যে কোনো স্কেলে মাপতে পারো। সেলসিয়াস স্কেল লিখে দেওয়া মানে কি, তুমি উষ্ণতাকে সেলসিয়াসেই মাপছো, কিন্তু এরকম তো ডিফাইন করার দরকার নেই, উষ্ণতাকে আমরা যে কোনো স্কেলে মাপতে পারি। তার জন্য আমরা যদি এভাবে লিখি, ধরি T1 উষ্ণতায়, T1 এর মান যা খুশি হতে পারে, সেলসিয়াস স্কেলে হতে পারে, কেলভিন স্কেলে হতে পারে, আবার ফারেনহাইট স্কেলেও হতে পারে। কোনো কঠিন বস্তুর আয়তন আমরা ধরে নিচ্ছি কত, V1, এবং আচ্ছা এটা হয়ে গেল, V1 হয়ে গেল। বস্তুটিকে তাপ দিতে হবে, বস্তুটিকে তাপ দেওয়া হলো, তাহলে যদি তাপ দিই তাহলে কি হবে, উষ্ণতা বেড়ে যাবে। তাহলে এখন উষ্ণতা কত, T1 আর নেই, T2 হয়ে গেছে, তাহলে এখন উষ্ণতা কত, T2। এবং আয়তনও বৃদ্ধি পাবে। আমরা জানি কোনো একটা কঠিন বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে তার উষ্ণতাও বৃদ্ধি পায়, আয়তনও বৃদ্ধি পায়। উষ্ণতা আগে ছিল T1, এখন হয়েছে T2। আগে ছিল আয়তন V1, তাহলে এখন আয়তন কত হবে, V2। তাহলে অতএব আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি, আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান কি লিখতে পারি, আয়তনের বৃদ্ধি। তাহলে আয়তন আগে ছিল V1, এখন হয়েছে V2, তার মানে আয়তন বৃদ্ধি কত, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন। তাহলে প্রাথমিক আয়তন কত, V1 ইন্টু উষ্ণতার বৃদ্ধি কত, T1 থেকে T2 হয়েছে, তাহলে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। তাহলে এটাই হচ্ছে কি না আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। তুমি এটুকু লিখলেও হবে, তোমাকে পুরোটা ডিরাইভ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটুকু লিখে দিলে। কিন্তু শুধু এটা লিখে দেবে না, যখনই তুমি এটা লিখছো দেখো কি হবে না, V1 কি, V2 কি, T2 কি, T1 কি, এগুলো তো আমরা জানি না। তার মানে যখন কোনো একটা ইকুয়েশন আমরা লিখবো তখন ইকুয়েশনে আমরা যে যে রাশিগুলোর সাহায্য নিয়েছি প্রত্যেকটা রাশি কি সেটাকে আগে লিখে দিতে হবে। যেমন আমি দেখো লিখে দিয়েছি যে T1 উষ্ণতায় কোনো কঠিন বস্তুর আয়তন V1, বস্তুটিকে তাপ দেওয়া হলো, এখন উষ্ণতা T2, আয়তন V2, এই কথাটা লিখে দিতে হবে। স্যার কিন্তু জানে না যে V1 কি, V2 কি। ঠিক আছে, ক্লিয়ার জায়গাটা? তাহলে এই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। তাহলে এই গেল আমাদের 9 নাম্বার প্রশ্ন। কোনো অসুবিধা তো দূর পর্যন্ত? বাস 9 নাম্বার প্রশ্ন পর্যন্ত কোনো অসুবিধা নেই। বেশ, তারপর কি বলেছে, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল গ্যাসের প্রসারণের একটি করে উদাহরণ দাও। তাহলে কঠিনের প্রসারণের একটা উদাহরণ কি, রেল লাইনে দুটি পাতের মধ্যে কিছুটা গ্যাপ রাখা হয়। একদম ছোট থেকে আমরা জানি, একদম বাচ্চাবেলা এইটুকু থেকে তোমরা জানো এটাকে, যে রেল লাইনে দুটি পাতের মধ্যে কিছুটা গ্যাপ রাখা হয়। কেন? কারণ তাপ দিলে ওই পাতগুলো বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে একটা কঠিনের প্রসারণের এক্সাম্পল। 2 নাম্বার তরলের প্রসারণের, একটু আগেই আমরা দেখলাম যে থার্মোমিটারে থাকা পারদের প্রসারণ। পারদ কি, সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে, আর তাপ দিলে এই পারদের প্রসারণ হয়, যেটা তরলের প্রসারণের একটা এক্সাম্পল। আচ্ছা 3 নাম্বার কি, গ্যাসের প্রসারণের একটা এক্সাম্পল।
দেখবে আমরা এটা ভূগোলে পড়েছি জায়গাটা, যে একটু দেখে নাও 10 নাম্বার গ্যাসের প্রসারণের ব্যাপারটা কি লেখা আছে। লেখা তো আছে, লেখাটা একবার পড়ো তাহলেই বুঝতে পারবে কি লেখা আছে। ধরো এটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমাদের সমুদ্র স্টার্ট হচ্ছে। আমরা কি জানি, এটা যদি সমুদ্র হয় আর এটা যদি আমাদের স্থলভূমি হয়, এটা যদি স্থল হয় আর এটা যদি সমুদ্র হয়, ঠিক আছে, এটা স্থলভূমি যেখানে আমরা বাস করছি, আর এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। তা দিনের বেলায় কি হয়, এই স্থলভূমির মধ্যে বা স্থলভূমি অঞ্চলে এরকম কিছু বায়ু আছে, এই অঞ্চলে বায়ু আছে, স্থলভূমির ওপরে কিছু এরকম বায়ু আছে, আমাদের বায়ুমণ্ডল আছে। আবার যে সমুদ্র উপকূল অঞ্চল বা সমুদ্র অঞ্চলটা যেটা আছে তারও উপরে কি আছে, এরকম বায়ু আছে, বায়ুমণ্ডল আছে। দিনের বেলায় কি হয় না, স্থলভূমির উপরিভাগ বেশি উত্তপ্ত হয়, খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাহলে যখনই স্থলভূমির এই উপরিভাগটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, তাই স্থলভূমির ওপরের যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের কি হয় না, ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যায় বলে এটা প্রসারণ হয়ে ওপরের দিকে উঠে যায়। কি হয়, স্থলভূমির উপরিভাগের বায়ুমণ্ডলটা ওপরের দিকে উঠে যায়, স্থলভূমির ওপরের দিকে, ওপরে যে বায়ুটা আছে সেই বায়ুটা ওপরের দিকে উঠে যায়। কেন? কারণ স্থলভূমি তাড়াতাড়ি উত্তপ্ত হয়, সমুদ্র একটু পরে পরে উত্তপ্ত হয়। সমুদ্র উত্তপ্ত হওয়াটা স্থলভূমি উত্তপ্ত হওয়ার থেকে কম, অর্থাৎ স্থলভূমি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, সমুদ্র ধীরে ধীরে উত্তপ্ত হয়। তাহলে যেহেতু স্থলভূমি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেল, তাই এখানকার বায়ুমণ্ডল কি হয় না, ঘনত্ব কমে যায়, এবং সেই বায়ুমণ্ডলের ওপরে থাকা গ্যাসগুলো, অর্থাৎ বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলো কি হয় না, ওপরের দিকে উঠে যায়, প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায়। এবার যেই এখানে ওপরের দিকে উঠে যায়, তখনই এই জায়গাটা কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। সেই ফাঁকা জায়গাটা দখল করার জন্য এই সমুদ্রের বায়ু কি হয়, স্থলভূমির দিকে প্রবাহিত হয়। সমুদ্রের বায়ু কি হয়, স্থলভূমির দিকে প্রবাহিত হয়, আর এই বায়ুটাকেই আমরা কি বলি, সমুদ্র বায়ু। তাই তো নাকি? জিওগ্রাফিতে এরকমই পড়েছি না, ভুল বললাম? এরকমই পড়েছি জিওগ্রাফিতে, আশা করি খুব ভালো জিওগ্রাফি জানি আমিও, ঠিক আছে। তাই এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। তাহলে এই যে সমুদ্র বায়ু বওয়া, এই ব্যাপারটা কেন হয়, কারণ গ্যাসের প্রসারণের জন্য হয়। তাহলে এটা একটা গ্যাসের প্রসারণের খুব ভালো এক্সাম্পল। ব্যাপারটা কেমন, আর একবার বলছি, ভালো করে শুনবে। কি না, স্থলভূমি, এই হচ্ছে স্থলভূমি, এই থেকে ধরো সমুদ্র স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে সমুদ্রের ওপরের বায়ুকে আমরা বলি সমুদ্র বায়ু, স্থলভূমির ওপরের বায়ুকে আমরা বলি স্থলবায়ু। এবার এই যে স্থলবায়ু আছে, এই স্থলবায়ু তাড়াতাড়ি উত্তপ্ত হয়। যখনই এর তাড়াতাড়ি উত্তপ্ত হয়, এর ঘনত্ব কমে যায়, এটা প্রসারিত হয়ে ওপরে উঠে যায়। যেই এটা প্রসারিত হয়ে ওপরে উঠে গেল, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। সেই ফাঁকা জায়গাটা দখলের জন্য সমুদ্র থেকে বায়ু স্থলভূমির দিকে আসতে থাকে দিনের বেলা। এটা কিন্তু দিনের বেলার গল্প হচ্ছে। এই বায়ুটা যেটা আসছে সেটাকে আমরা কি বলছি, সমুদ্র বায়ু। তাহলে এই যে সমুদ্র বায়ুর প্রবাহ কেন প্রবাহিত হয়, তার কারণটা হচ্ছে গ্যাসের প্রসারণ। তাপ দিলাম বলে স্থলভূমি তাড়াতাড়ি উত্তপ্ত হলো বলে এ প্রসারিত হয়ে ওপরে উঠলো, তাই সমুদ্র বায়ু এলো। তাই এই সমুদ্র বায়ুর যে প্রবাহ, এই প্রবাহটার কারণ হচ্ছে গ্যাসের প্রসারণ। ঠিক আছে, দেখো ওদিকে এটাই লেখা আছে, কোনো অসুবিধা? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটা মুছে দিই এতদূর পর্যন্ত। তারপর 10 নাম্বার প্রশ্ন কি বলেছে, 10 নাম্বার প্রশ্ন আছে, না 10 নাম্বার প্রশ্ন তো এটাই হলো। তারপর 11 নাম্বার, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, অর্থাৎ কে এর সংজ্ঞা দিতে বলেছে। কে কাকে বলে এটা আমরা অলরেডি জানি, একক বেদ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তু দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় তাকেই তাপ পরিবাহিতাঙ্ক বলে। বেশ, তারপর এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি, এই প্রশ্নটা নতুন, এটা কিন্তু আমরা ক্লাসে করিনি। এই 11 নাম্বার প্রশ্নে এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক, তাহলে এইটা আমাকে বার করতে হবে। কার একক? আর এইচ, তাপীয় রোধ এর একক। খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। তো দেখো আমরা কি জানি, একক কিভাবে বার করি, কোনো একটা সমীকরণ থেকে। তাহলে আর এইচ এর একক বার করতে হবে, তার মানে আর এইচ দিয়ে কোনো সমীকরণ আমাকে জানতে হবে, কোনো ইকুয়েশন জানতে হবে। তাহলে আর এইচ সমান আমরা কি জানি, ডি বাই কে এ। ডি বাই কে এ মনে পড়ছে, আর এইচ সমান ডি বাই কে এ। ডিটা কি বেদ, এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর কেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তার মানে আর এইচ এর একক সমান এদের একক বসালেই পেয়ে যাবো। এদের এককগুলো আমরা বসিয়ে দিই।
তাহলে RH এর একক বার করছি। বেশ, এর একক আমরা বার করতে চাইছি। তার জন্য কি করব, ডি এর একক বসাবো। ডি মানে কি, বেধ। বেধের একক কি, বেধ। বেধ মানে হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্য, যার এসআই একক কি, মিটার। দূরত্বের এসআই একক কি, মিটার। নিচে এটা কি, এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। মনে পড়ছে? ইনটু এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের এসআই একক কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক যদি মিটার হয় তাহলে প্রস্থের একক কি হবে, মিটারই হবে। তাহলে মিটার ইনটু মিটার মানে হচ্ছে মিটার স্কোয়ার। কত হয়ে গেল, মিটার স্কোয়ার। তাকাবে এদিকে, এই মিটার কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, দিয়ে এখানে একটা মিটার পড়ে রইল। কোনো অসুবিধা, এটা মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে একটা নিচে মিটার পড়ে রইল। বেশ, এইবার তাকাবে এদিকে, এখানে মিটার টু দি পাওয়ার 1 আছে, মিটার টু দি পাওয়ার 1 আছে, আর এখানে মিটার টু দি পাওয়ার -1 আছে। তো এদেরকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, মিটার টু দি পাওয়ার -1 প্লাস মিটার টু দি পাওয়ার 1, তার মানে মিটার টু দি পাওয়ার 0। তার মানে এইটা আর এই রাশিটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা বেশ, ক্লিয়ার না তাহলে অন্যভাবে বলছি ব্যাপারটা। দেখো, এই ওয়াটটা উপরে গেলে আমরা কি লিখতে পারি, ওয়াটকে যদি আমরা উপরে লিখি তাহলে কি লিখতে পারি, ওয়াট টু দি পাওয়ার -1। এর মাথায় পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। যখনই নিচের রাশিকে আমরা ওপরে লিখি তখনই কি হয়, তার পাওয়ারের আগে একটা মাইনাস চলে আসে। ওয়াট টু দি পাওয়ার 1 এটা যদি ওপরে লিখি তাহলে হয়ে যাবে ওয়াট টু দি পাওয়ার -1 ইন্টু বেশ মিটার টু দি পাওয়ার -1, এটা তো নিচে আছে, তাহলে ওপরে গেলে কি হবে, এই -1 এর আগে আর একটা -1 হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে মিটার টু দি পাওয়ার 1টা এখানে ওপরে গেলে হয়ে যাবে কত, মিটার টু দি পাওয়ার 1, মানে মিটার টু দি পাওয়ার -1টা ওপরে গেলে হয়ে যাবে কত, মিটার টু দি পাওয়ার 1। নিচে যদি কোনো রাশি থাকে, ভালো করে শুনবে, তাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, পাওয়ারের আগে একটা মাইনাস আনতে হবে। তাহলে এই মিটার টু দি পাওয়ার -1 মানে 1 এর আগে অলরেডি একটা মাইনাস আছে, একে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে আরও একটা মাইনাস আসবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মিটার টু দি পাওয়ার -1টাকে ওপরে লিখলে কি পাবো, মিটার টু দি পাওয়ার 1 বেশ ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। সিমিলারলি এটাকে ওপরে নিয়ে গেলে কি পাবো, কেলভিন টু দি পাওয়ার 1 পাবো। তো কেলভিন টু দি পাওয়ার 1 -1 আছে, ওপরে নিয়ে গেলাম আর একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। নিচে কিন্তু একটা মিটার পড়ে আছে, এই যে একটা মিটার, এটা কিন্তু পড়ে আছে। দেখো মিটার এদিকে মিটার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কি, পড়ে রইল ওয়াট টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার 1 মানে কি, কেলভিন, শুধু কেলভিন লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে কি না, তাপীয় রোধের একক। তাহলে তাপীয় রোধের একক কি, তাপীয় রোধের একক হচ্ছে এভাবে লিখতে পারো, কেলভিন ওয়াট টু দি পাওয়ার -1, কেলভিন ওয়াট টু দি পাওয়ার -1 বা ওয়াট টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন। কোনো অসুবিধা? এই গেল তাপীয় রোধের একক। বেশ, কোনো অসুবিধা নেই। কিভাবে পেলাম বুঝতে পারলে, আমি ডি এর একক বসালাম, এ এর একক বসালাম, কে এর একক বসালাম, দিয়ে একটু ক্যালকুলেশন করলাম। মিটার মিটার ক্যান্সেল হয়ে গেল, এই মিটার এই মিটার, এই মিটারটা আর এই মিটারটা দেখো ক্যান্সেল হয়ে গেল, এই যে পরের লাইনে ক্যান্সেল হয়ে গেছে। পরে রয়েছে ওয়াট আর এখানে কেলভিন ইনভার্স। কেলভিন ইনভার্স ওপরে গেলে হয়ে গেল কেলভিন, ওয়াটটা ওপরে গেলে হয়ে গেল ওয়াট ইনভার্স। তাহলে কেলভিন ওয়াট ইনভার্স, এটাই হচ্ছে কার একক, তাপীয় রোধের একক। কোথা থেকে পেলাম, ইকুয়েশন থেকে পেলাম। কিভাবে আমরা কোনো একটা ইকুয়েশন থেকে রোধে এককের মান জানতে পারি সেটা তোমাকে বুঝতে হবে, কারণ দেখো মাধ্যমিকে এখন প্রশ্নের স্ট্যান্ডার্ডটাই হচ্ছে এরকম। ঠিক আছে, তুমি যদি এই ব্যাপারটা না জানো যে কিভাবে একক বার করতে হয়, তাহলে কিন্তু তুমি এই আনসারটা তোমাকে পরীক্ষায় ছেড়ে আসতে হবে। তার জন্য তোমাকে বুঝতে হবে কিভাবে একক বার করতে হয়। মুখস্থ করো না যে এটার একক এটা, এটার একক এটা, মুখস্থ করো না, শুধু বুঝে যাও যে কিভাবে করতে হয়। চলো তারপর কি বলেছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আমরা জানি যে কোনো একটি গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে আয়তনের বৃদ্ধি হয় তাকে আমরা বলি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার তারপরের প্রশ্ন কি দিয়েছে, তারপরের প্রশ্ন কি বলেছে, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। তার মানে চার্লসের সূত্র থেকে এর মানটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। কি করতে হবে, নির্ণয় করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, চলো অলরেডি আমরা চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ক্লাসে কিন্তু ডিসকাস করেছি, ক্যালকুলেটও করেছি। তাই এখানেও আর একবার করে নিই, কিভাবে করব আমরা। তাহলে প্রথম ধরে নিই যে ধরি
0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, ধরে নিচ্ছি কত, V0। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা গ্যাস আছে, যে গ্যাসটার আয়তন কত, V0। এখন আমরা কি করছি, গ্যাসটাকে তাপ দিচ্ছি, তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি হবে, আর গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে আমরা তাপ দিচ্ছি মানেই হচ্ছে গ্যাসটার উষ্ণতা বৃদ্ধি হবে। তাহলে গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে কত হলো, টি ডিগ্রি সেলসিয়াস করা হলো। তাপ দিলাম মানে উষ্ণতা বেড়ে গেল, 0 ছিল এখন টি হয়ে গেছে, করা হলো। এখন মানে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখন আয়তন, আমি ধরে নিচ্ছি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত, ভিটি। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত, ভিটি। ঠিক আছে, চলো তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি, অতএব চার্লসের সূত্রানুযায়ী, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি এটা হয়, আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি ভিটি হয়, তাহলে আমরা লিখতে পারি ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ মনে পড়ছে, যে ভিটি ইকুয়াল টু 1 প্লাস টি বাই 273। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V0, উষ্ণতা বৃদ্ধি করে টি ডিগ্রি করলাম, তো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভিটি সমান হয়ে যাবে কত, V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এটাকে যদি আমরা আরেকটু লিখি, ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 1/273 ইন্টু টি, লিখতেই পারি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, টি বাই 273টাকে একটু স্টাইল করে দিলাম 1/273 ইন্টু টি। কোনো অসুবিধা, চলো কোনো অসুবিধা নেই। তাহলে এই গেল আমাদের 1 নাম্বার একটা ইকুয়েশন। এইবার আমি কি করব, যেমন এইটা থেকে আমি চার্লসের সূত্র অ্যাপ্লাই করলাম, এবার আমি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের কনসেপ্টটাকে ইউজ করব। যদি গ্যাসের আয়তন গুণাঙ্ক গামা পি হয়, যদি আয়তন গুণাঙ্ক গামা পি হয়, তাহলে আমরা কি এটা লিখতে পারি যে গামা পি ইজ ইকুয়াল টু আয়তনের পরিবর্তন অর্থাৎ ভিটি মাইনাস V0 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন V0 ইন্টু উষ্ণতার পরিবর্তন, মানে হচ্ছে টি মাইনাস 0। লিখতে পারি এটা আমরা, যে আয়তন গুণাঙ্ক কাকে বলছে, আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে উষ্ণতা 0 থেকে টি হয়েছে মানে টি মাইনাস 0, আয়তন V0 থেকে ভিটি হয়েছে তার মানে ভিটি মাইনাস V0, আর প্রাথমিক আয়তন তো V0। এটা আমরা লিখতেই পারি, কোনো অসুবিধা তো দূর পর্যন্ত, কোনো অসুবিধা তো দূর পর্যন্ত নাই। বেশ, তাহলে এখান থেকে দেখো আমি যদি এটাকে এভাবে লিখি, গামা পি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু টি লিখতে পারি। টি মাইনাস 0 মানে কত, টি, তো টি মাইনাস 0 মানে টি, তাহলে আমি টি লিখে দিলাম। এবার দেখো এই ইকুয়েশনটা থেকে আমি এবার ওদিকে যাচ্ছি, এটার সাথে কোনাকুনি গুণ করলাম, তাহলে কি করতে পারি, গামা পি এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই ভিটি মাইনাস V0 এর সাথে 1 গুণ হবে, আর V0 টি এর সাথে গামা পি গুণ হবে। তাহলে গামা পি যদি গুণ হয় তাহলে আমরা কত লিখতে পারি, 1 মিনিট, ভিটি মাইনাস V0 ইজ ইকুয়াল টু V0 গামা পি ইন্টু টি লিখতে পারি। কোনাকুনি গুণ করলাম, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। এবার কি করলাম, এইবার এই ভিটি মাইনাস V0 থেকে ভিটির মানটা ক্যালকুলেট করলাম, তাহলে এখান থেকে ভিটি সমান কত লিখতে পারি, V0টা উপরে চলে ওপারে যাবে, তাহলে ওপারে গেলে হবে কত, V0 প্লাস V0 ইন্টু গামা পিটি। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ কিছু, ব্যাস কি দেখা যাচ্ছে, তাহলে ভিটি ইকুয়াল টু V0 কমন নিয়ে নাও, তাহলে কি পাচ্ছি, এর রাশি এখান থেকে V0 কমন নিলে কি পাবো, প্রথমটা থেকে আমরা পাবো 1 প্লাস
এখান থেকে যদি আমরা v0 কমন নিয়ে নিই তাহলে v0টা বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত গামা পি ইন্টু টি। এটাকে দিয়ে দিলাম কত নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। কি করলাম, একবার চার্লসের সূত্র অ্যাপ্লাই করে একটা ইকুয়েশন তৈরি করলাম। এই যে চার্লসের সূত্র থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, আর একটা হচ্ছে আয়তন গুণাঙ্কের কনসেপ্ট থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, যে আয়তন গুণাঙ্কের যে কনসেপ্ট সেখান থেকে একটু ক্যালকুলেশন করে আমরা একটা ইকুয়েশন পেলাম। 1 নাম্বার আর 2 নাম্বার নাম দিলাম। এবার ভালো করে তাকাও, দেখো তোমার চোখ কিন্তু তোমাকে আনসার বলে দেবে যে কি হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো কি হতে পারে, দুটো ইকুয়েশনের দিকে ভালো করে তাকাও। এখানেও ভিটি, এখানেও ভিটি, এখানেও v0, এখানেও v0, 1 প্লাস, এখানেও 1 প্লাস, 1 প্লাস 4 না, ঠিক আছে, এখানেও 1 প্লাস, এখানেও 1 প্লাস, তাকাও এখানেও টি, এখানেও টি। তার মানে এই ইকুয়েশনে যে জায়গায় গামা পি আছে এই ইকুয়েশনে সেই জায়গায় আছে কত 1 এর 273। তার মানে আমরা 1 এবং 2 নাম্বার সমীকরণকে তুলনা করলে বলতেই পারি যে 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে 1 ও 2 থেকে বলা যায় বা তুলনা করলে পাওয়া যায়, এভাবে লিখতে পারো, বলা যায় কি বলা যায় যে এই যে গামা পি এর মান হচ্ছে 1 এর 273, আর উষ্ণতাকে যেহেতু আমরা সেলসিয়াস স্কেলে মেপেছি, এই যে সেলসিয়াস স্কেলে মেপেছি, তার জন্য হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে দেখো আমি ফাইনালি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি এর মান বার করলাম চার্লসের সূত্র থেকে। এটাই দেখো তোমার শেষ প্রশ্ন ছিল যে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও আর এর মান নির্ণয় করো চার্লসের সূত্র থেকে। তাহলে দেখো এর মানটাকে নির্ণয় করলাম চার্লসের সূত্র থেকে। ক্লিয়ার? এই গেল আমাদের 2017 থেকে 2024 সাল পর্যন্ত এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে। তাহলে দেখো এই প্রশ্নগুলো একটাও শক্ত প্রশ্ন না, তোমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আমার মূল কথাই হচ্ছে তোমাদের কনসেপ্টকে ক্লিয়ার রাখতে হবে, তাহলে প্রশ্ন, যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। যদি মুখস্থ করতে চাও তাহলে এই সাবজেক্টের থেকে শক্ত সাবজেক্ট তুমি একটাও পাবে না, আর যদি তুমি বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো তাহলে এই সাবজেক্টের থেকে সহজ সাবজেক্ট কিন্তু আর কিছু হয় না। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ড করছে শক্ত না সহজ, এটা তোমার ওপর। যদি বোঝো তাহলে সাবজেক্ট সহজ লাগবে, আর যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু খুব 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 শক্ত লাগবে। ঠিক আছে, তাহলে চলো এই গেল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তাহলে অলরেডি আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি একটা সিস্টেমেটিকভাবে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট দিন শুরু করব 5th চ্যাপ্টার আলো, 5 নাম্বার চ্যাপ্টার যেটা হচ্ছে আলো। নেক্সট দিন থেকে দেখা হচ্ছে আবার নতুন চ্যাপ্টারের সাথে, আলোর সাথে। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।